শুভ শান্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালতেই আমি ছুটে চলে গিয়েছিলাম বাগানে। বাগানের ভিউটা আপনাদের না দেখালে আমার ভিডিওটা প্রথমে কমপ্লিট হয় না। শুরুতেই আমি চেষ্টা করি যে আমার বাগানের, আমার মায়ের, সবারই বাগানের একটু অংশ থাকুক। এখানে সাদা রঙের রুয়েলিয়াটা ফুটেছে অনেক কটা। এই রুয়েলিয়াটা কিন্তু আমরা চুরি করে এনেছি, চুরি করে এনেছি, কারণ যে নার্সারিতে গিয়েছিলাম সে নার্সারিতে এত দাম বলছিল সব গাছের। ইভেন যে পিঙ্ক কালার আর বেগুনি কালার রুয়েলিয়াগুলো থাকে সেগুলোর দামও এক একটা 60-70 টাকা করে বলছিল। তো আমি তখন, যখন মা গাছ ওদিকে দেখছিল, আমি একটু দূরে গিয়েছিলাম। দূরে রুয়েলিয়া ওরা মাটিতে পুঁতে রেখেছিলো, তো অনেক চারা হয়েছিল, তো সেখান থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম। আমাদের কাছে সাদাটাই ছিল না, তো কিছু গাছ কিনিনি বা গাছ দেয়নি। একটা বললাম যে কম দামে কিছু গাছ দেখাও, তো কম দামের গাছ বলতে রুয়েলিয়াই ছিল, যেটা 60-70 টাকা দাম। তো আর দেখলাম এর থেকে কোনো কিছু নিয়ে লাভ নেই। তখন আমি এই রুয়েলিয়া গাছের প্রচুর চারা হয়েছিল, তাও লুকিয়ে লুকিয়ে এনেছি, কারণ দেখলে এই চারাটাও আনতে দেবে না ওরা, এমনকি পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, কিন্তু ওখান থেকে কোনো কিছু বর্ধমানের নার্সারিগুলো এরকমই। কি বলবো, গাছের দাম তো প্রচুর দাম নেয়, আর কোনো কিছু হয়তো এমন গাছ যেগুলো ওদের নষ্ট হচ্ছে, পড়ে আছে, সেগুলো ভর্তি ভর্তি চারা হয়ে আছে, তাও একটা অন্তত দেবে না। আমরা ইভেন গাছ বলছি নেবো, তাও একটা দিন বলছে গাছ নিলেও কোনো কিছু দেওয়া যাবে না, আর গাছের দাম একদম কমানো যাবে না। তো আমরা কোনো কিছু নিয়ে নিই, বরং একটা চারা গাছ আমি চুরি করে নিয়ে চলে এসেছি। মা জানতো না, মা এসে বললে কেন আনলি। আমি বললাম কী করবো, আমার খুব নিতে ইচ্ছা করছিলো, কারণ দুটো কালার আছে, 3টে কালার আমাদের বাগানে আমার খুব দরকার ছিল, 3টে কালারকে পুরো একসাথে দেখবো। তো এই বলে নিয়ে চলে এলাম। আর কোথা থেকে নিয়েছিলাম জানেন? যেখান থেকে নিয়েছি সেখানে আবার পরে শুনলাম সেখানে নাকি আবার সাপের ভয় প্রচুর। ওই জায়গাটায় নাকি সাপে পুরো ভর্তি। সাপ না, রাসেল ভাইপার সাপ। তো শুনে মা তো তিরিক করে লাভ মেরেছে, বলছে কেন গেলি, যদি কিছু হয়ে যেত। আমিও শুনে একটু একটু ভয় লাগছিল। গাছের জন্য সব বাধা অতিক্রম করে আমরা কিন্তু অনেক জঙ্গল থেকে গাছ কুড়িয়ে আনি। মা এখন বলছে যে কেন গেলি, সাপে যদি কোনো কিছু যদি হয়ে যেত। নিজেও অনেক জঙ্গলে গেছে, আপনারা দেখেছেন ভিডিওতে, গার্ডেন চ্যানেলে আছে অনেক ভিডিও, যে জঙ্গল ভেদ করে আমরা প্রচুর দামি দামি গাছগুলো এনেছিলাম। তো অনেক দামি, হয়তো যেটা নার্সারিতে আপনার 200 টাকা দাম, সেটা দেখছেন জঙ্গলে হয়ে আছে, তো ওটা আপনারা আনতে যাবেন না। ওটা যতক্ষণ না আনবেন আপনার মনটা কিন্তু ওখানেই পড়ে থাকবে। বিশেষ করে যারা বাগান ভালোবাসে বা যারা গাছপালা ভালোবাসে আমাদের মতো, যতক্ষণ না ওই গাছটা আনছি ততক্ষণ কিন্তু আমাদের মনে শান্তি নেই, কারণ ওই গাছটা জঙ্গলে নষ্ট হয়ে যাবে কদিন পর, তুলে ফেলে দেবে, বা যখন পরিষ্কার করবে কোনো পুজোর সময় গাছটা তুলে কিন্তু ফেলে দেবে, কেউ কিন্তু এই গাছটা নেবে না। এই জন্যেই তো এইসব আমরা গাছকে আমরা পুরো ভেতরে জায়গা দিই, সে কলাবতী হোক বা যা গাছ হোক, সেগুলো ফুল দেয় তো না প্রচুর পরিমাণে, কিন্তু সেগুলো নর্মাল মানুষ বা যারা প্রচুর মালিকে দিয়ে গাছ লাগায়, তারা কিন্তু এইসব গাছ নিজেদের বাড়িতে জায়গা দেয় না কোনো মতেই। তারা সব দামি দামি গাছ জায়গা দেয়। আমরা চেষ্টা করি দামি গাছের সঙ্গেও এইসব দেশি গাছও যেন আমাদের বাগানে পুরো ভরে থাকে, কারণ ওরা কি দোষ করলো, ওরাও তো ফুল দিয়ে যাচ্ছে না, আর ওরা কোনো পরিবেশের জন্য ক্ষতিকরও নয়। তো ওরা ওরকম কেন জঙ্গলে পড়ে থাকবে, আর পড়ে থেকে থেকে ফুল দিয়ে লাস্টে যখন জঙ্গল কাটা হবে কেটে ফেলে দেবে। তার জন্যে আমি আর মা সাপ পোকামাকড় যে কোনো ভয়কে উপেক্ষা করে জঙ্গল থেকে কিন্তু অনেক গাছ কালেক্ট করে এনেছি। আমাদের ছাদ বাগান, নিচের বাগান, যেগুলোই গাছ দেখছেন, বড় বড় গাছগুলো ছাড়া অনেক গাছ, কিন্তু ক্যালাডিয়াম থেকে শুরু করে, তারপরে রঙ্গন থেকে শুরু করে, কলকে থেকে শুরু করে, কিনা গাছ, করবি, সেগুলোও সব আমরা জঙ্গল থেকে কিন্তু কালেক্ট করে এনেছি। এমনকি জানেন এখানে গোলাপ গাছও জঙ্গলে ফেলে দিয়েছে। আমি দেখে কি বলবো, দেশি গোলাপ, বড় বড় গোলাপ, সেই গাছও দেখছি জঙ্গলে ফেলা। দামি দামি ক্যালাডিয়াম গাছ থেকে শুরু করে, তারপরে ফিলাডেলফিয়া, সব থেকে যেগুলো দামি দামি গাছ, ইনডোর গাছ বিশেষ করে, সেগুলো সব জঙ্গলে হয়ে আছে। অনেকে ফেলে দিয়েছে না কি করে হয়েছে আমার কোনো আইডিয়া নেই, তবে জঙ্গলে দেখলেই আমরা কিন্তু তুলে নিয়ে চলে আসি। আর এত হয়ে গেছে এখন বাগানে, এখন আমরা কি করছি বলুন তো, আমাদের বাগানে তো অত জায়গা দিতে পারছি না, তো বাগানে এত হয়ে গেছে, বাগান থেকে তুলে তুলে আমাদের চারিপাশে, বাগানের ওই পাশটা যেহেতু ফাঁকা আছে জঙ্গল টাইপের, তাহলে কি হবে, ওই জঙ্গলে পার্থেনিয়াম, কাটানোটে বা যে কোনো বাজে বাজে গাছ আছে ওদেরকে টপকে এই ক্যালাডিয়ামে ভর্তি হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে আর পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। আপনারা ভাবছেন এখানে আমি কি তুলছি, এখানে হ্যাঁ কুমড়োর ফুল তুলছি, কারণ এত কুমড়োর ফুল হয়েছে, আমি রোজই কুমড়োর ফুল খাচ্ছি। কুমড়োর ফুল খাওয়া কিন্তু প্রচণ্ড ভালো, আপনারা অনলাইনে গুগলে সার্চ করবেন কুমড়োর ফুল। অবশ্যই তো এটা তেলে ভাজা খাওয়া ভালো না একদম, যে এটা কুমড়ো বড়া খান আপনারা। আপনারা আরেকটা করে খেতে পারেন, যাতে কুমড়ো ফুলের বেনিফিটটা পাবেন, সেটা হচ্ছে কুমড়োর ফুল কুচি কুচি করে কেটে মাছের ঝোলে দিতে পারেন। দেবেন কিন্তু একদম লাস্টে দেবেন, যেমন লাস্টে ধনেপাতা ছড়িয়ে দেন, তেমনি কুমড়োর ফুল কিন্তু কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন। আমি করি হচ্ছে স্যুপে দিয়ে দিই, কিন্তু চিকেন স্যুপ করি, চিকেন বা সবজির একটা স্টু করি, তো সেই স্টুতেও একদম লাস্টে কিন্তু কুমড়োর ফুলটা কেটে কেটে দিয়ে দিই। আর যদি একটা দুটো কুমড়ো ফুল পড়ে থাকে, সেটা দিয়ে অবশ্যই কুমড়ো ফুলের পকোড়া বা কুমড়ো ফুলের যেগুলো বেগুনি হয় সেটা খাবেন।
আমাদের এই বাগানটা এত মানে গাছপালা এত ঝোপঝাড় হয়েছে, এখানে কোনো নর্মাল মানুষ ভয়ই পাবে, বলবে পোকামাকড় কামড়ে দেবে বা হয়তো সাপ থাকবে, মানে দেখেই ভয় পেয়ে যাবে। বাবা তো একদম দূর থেকে দেখেই বলবে ওখানে শিওর সাপ আছে, যাবোই না। বাবা আবার ঘুরে যায়, মানে গ্যারেজ দিয়ে ঢুকে চলে যায়। মানে এখানে সামনে একটা বড় পাঁচিল আছে, পাঁচিলের পাশ দিয়ে মেন রাস্তা আছে, ওখানটা দিয়ে যায় না, ঘুরে গ্যারেজের মধ্যে দিয়ে যায়, যাতে যদিও সাপ টাপ থাকে তাহলে ও বাঁচতে পারবে। আমাকেও বারণ করে ওখান দিয়ে না যেতে, মানে ওখান দিয়ে পুরো স্টপ করে দিয়েছে। তো আমাদের কিন্তু লাগে না অত কিছু। মার কেমন, মা এখনও জানে না, মা এখনও আসেনি, মা দেখিনি এখনও, মা শুধু ভিডিওতেই দেখছে যে জঙ্গলটা কেমন হয়েছে। সামনাসামনি দেখলে আরও বিশাল জঙ্গল মনে হবে, ভিডিওতে দেখে অনেকটাই কম মনে হয়। তো আমার একদমই ভয় লাগে না, আমি কিন্তু জঙ্গল টপকে একদম লাস্টের দিকে চলে যাই। তো সাপটা আই হোপ এখনও পর্যন্ত তাদের দেখা পাইনি, আর যেন দেখা নাও পাই, যেন ভগবান করে যেন তাদের দেখা না দেয়। আর কি করি বলুন তো, আমি জঙ্গলে যাওয়ার আগে ভালো করে জল দিয়ে দিই চারিদিকটা, মানে মিডিলটায় দাঁড়িয়ে নিই, ওই জঙ্গলের মিডিলটায়, যে চারিদিকে প্রচণ্ড পরিমাণে জল, ফোর্সফুল একটা আমাদের পাইপ আছে, প্রচণ্ড জোরে জলটা আসে, তো জল দিয়ে চারিদিকে গাছপালাকে চান করে দিই, কিছু থাকলেও সেগুলো বেরিয়ে যাবে, তারপরে কিন্তু আমি জঙ্গলটায় যাই। আর এখন জানি না শীতকাল আসছে, তো সকালবেলা কালকে 8:30টার সময় গেছি, তো দেখছি পুরো শিশিরে ভরে গেছে। আমি ভাবছি কে জল দিয়ে দিল হঠাৎ করে, তারপরে ভাবছি না শীতকাল আসছে, শিশিরে ভরে যাচ্ছে পুরো একদম। তো সকালবেলাটা জল দিতে হয় না, আমি জল দিই বিকেলবেলা করে, যখন একটু শুকিয়ে শুকিয়ে যায়। আর এখন রোদের তেজটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, সেই গরমকালের মতো তো তেজ নেই যে দুবেলা করে জল দিতে হতো। এখন মানে নভেম্বরটা হচ্ছে বেস্ট মাস আমার কাছে, অক্টোবরের পর হচ্ছে আমার কাছে বেস্ট হচ্ছে নভেম্বর। অক্টোবরে যেহেতু দুর্গা পুজো থাকে, অনেক সময় কালী পুজোও পড়ে যায়, তারপর হচ্ছে নভেম্বর। ডিসেম্বরটা আমার খুব ফেভারিট, কিন্তু যা মানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে সেটা আবার অতটা ভালো লাগে না। সবচেয়ে বেস্ট মান্থ বলতে গেলে নভেম্বরটাই আমি বেস্ট বলবো, তারপরে অক্টোবর। এই মাসটায় আপনি চাইলে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, না ঠান্ডা না গরম, না আপনাকে ফ্যান চালাতে হবে। আর সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা, তখন একটু চাদরেই আপনার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঘুমটাও ভালো হবে, কাজ করতেও একটা এনার্জি আসবে। আর সকালে উঠে গরম গরম চা খেতে ভালো লাগবে, কফি খেতে ভালো লাগবে, যে কোনো খাবার বলুন কিন্তু এই শীতকালটাই খেতে দারুণ লাগে। সবজি হোক বা চিকেন হোক বা রিচ খাবার হোক, সেটা কিন্তু গরমকালে খাওয়া যায় না, বা বর্ষাকালেও অনেক সময় খাওয়া যায় না, ভালো লাগে না। শীতকালে কিন্তু এসব খাওয়ার পক্ষে একটা পারফেক্ট পুরো মান্থ হচ্ছে শীতকাল। আর এখানে আমি কিছু অরিগ্যানোর পাতা ছিঁড়ছি, অরিগ্যানোতেও আমাদের বাগানটা পুরো ভরিয়ে দিচ্ছে। আগে একটা অরিগ্যানো গাছ ছিল না আমাদের, অরিগ্যানোর জন্য আমি পাগল হয়ে গেছিলাম, আমি মা দুজনেই পাগল হয়ে গিয়েছিলাম যে কোথায় অরিগ্যানো গাছ পাবো, কোথায় অরিগ্যানো গাছ পাবো। মানে একজনকে, মানে টোটোওয়ালা সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছি যে আমাকে এই জোয়ান গাছটা ছবিতে দেখাচ্ছি গুগলে, এনে দিতে পারবে? বলছে এনে দিতে তো পারবো, কিন্তু অনেক দাম হবে, 70-100 টাকা দিয়ে। আমরা মানে এই বর্ধমানেই একটা জায়গায় নার্সারিটা হচ্ছে বাবুরবাগ, আমাদের উল্লাস থেকে অনেকটাই দূরে, বাসে করে গিয়েছিলাম, তখন একটা আলাদা এনার্জি ছিল, তখন সবে সবে আমরা বাগান শুরু করেছি। তো সেখান থেকে আমরা অরিগ্যানো গাছ এনেছিলাম 20 টাকা দিয়ে একটা, তার মধ্যে একটাই ডাল ছিল, 4টে পাতা ছিল, সেটা এখন বড় হয়ে ছাদেও ভর্তি হয়ে আছে, নিচের বাগানে ভর্তি, সামনের বাগানে ভর্তি, অনেকজনকে দিয়েছি। তো এখন খেয়ে টেয়ে মানে শেষ করতে পারছি না, এত হচ্ছে। কোনো জিনিস যখন থাকে না তখন সেই জিনিসটার আমরা মর্ম বুঝতে পারি, সেই জিনিসটা আনার জন্য প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি, ভাবি যে কী করে আনবো, আনলে এত কিছু করব, যদি আমাদের আনতে পারি তাহলে এটা দিয়ে এই বানাবো, এটাকে এত যত্নে রাখবো। কিন্তু জিনিসটা যখন চলে আসে, আস্তে আস্তে যখন বড় হয় আর পুরো ছড়িয়ে পড়ে, আপনাদের মানে অফুরন্ত, কি বলবো, অফুরন্ত দেয়, তখন আমরা এর মর্মটা কিন্তু অনেকে বুঝতে পারি না, কিন্তু সেই মর্মটা আমরা বুঝেছি। কোনো জিনিস না থাকলে তার মর্মটা কতটা সেটা বুঝতে পারি, তার জন্য যে জিনিসই খুব বেশি পরিমাণ হয়ে যায় সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করি, প্রয়োজনে কাজে ইউজ করি। যেমন হচ্ছে অরিগানো পাতাও আমরা কিন্তু স্যুপে দিই, মাছের ঝোলে দিই, চিকেন করলেও চিকেনের একটা রেসিপি হয়, অরিগানো দিয়ে পুরো চিকেনটা রেসিপি হয়, গ্রেভি গ্রেভি, সেটাও আপনারা করতে পারেন। বা অরিগানোর পকোড়াও কিন্তু ভালো হয়। অবশ্যই আপনারা বাড়িতে একটা অরিগানো গাছ রাখবেন, জোয়ান গাছ বলবেন আপনারা নার্সারিতে গিয়ে, তাহলে কিন্তু দেখিয়ে দেবে ওরা, পাতাগুলো এরকম পুরু পুরু হবে। দাম প্রথমে আপনাদের ওদিকে জানি না, আমাদের এদিকে খুবই কম দাম নিয়েছিল, 20 থেকে 30, আপনাদের ওদিকে যদি 50-60 টাকা বলে একটা নিয়ে নেবেন। তারপরে নেওয়ার পর একটু যখনই বড় হবে না, তখনই ওর ডালটা ওপরটা লম্বা হতে দেবেন না, আস্তে আস্তে ওপরগুলো কেটে দেবেন, আর ওপরগুলো কেটে দিয়ে যেটুকুনি কাটবেন সেটা আবার কিন্তু মাটিতে বসিয়ে দেবেন, সেটা থেকেও আবার প্রচুর গাছ হয়ে যাবে। তো এরম করে করে আমরা কিন্তু গাছের সংখ্যাগুলো বাড়িয়েছি, আপনারাও কিন্তু এরম করে অবশ্যই। ল্যাপটপে অনবরত কাজ করতে করতে অনেক সময় চোখটা এত মানে ধাঁধা লেগে যায় না, তখন মনে হয় একটুখানি যাই ওপরে গিয়ে ফুল গাছপালাগুলো দেখে আসি ছাদে গিয়ে, তখন চোখটা জুড়িয়ে যায় পুরো একদম। ল্যাপটপে একদমই বেশিক্ষণ বসতে আমার ভালো লাগে না, কিন্তু আমার কাজটাই হচ্ছে মেন হচ্ছে ল্যাপটপে, যদিও আমার কাজটা আমি ব্লগে একদমই দেখাই না।
তাও সবুজের কাছে গিয়ে ওপরে তারপরে গাছে জল দিই, বিভিন্ন রকমের ফুল আছে, শুধু তো একটা কালারই না, সবুজ না, বিভিন্ন কালার আমার চোখে পড়ে, তখন চোখটা একটু শান্ত হয়, তারপরে আবার আমি কাজে এসে বসি। তাহলে একটানা কাজ করে আমার পারি না, আমাকে একটু বাগানে নিচে যেতে হয়, নয় ওপরে যেতে হয়, সে জল দেওয়া থাকলেও আমি এমনি ঘুরে চলে আসি। আর একবার গেলে ওটাই প্রবলেম হয়ে যায়, একবার গেলে আধ ঘন্টা 1 ঘন্টা কেটে যায় জানেন, তখন আর মনে হয় না। এই গাছটা না আমাকে আবার মাকে পুলিশ লাইন থেকে ঠকিয়ে নিয়েছে। আমাদের বলেছিল যে মানে স্থলপদ্ম ডবল পেডাল, যেটা হচ্ছে নর্মাল যেটা স্থলপদ্ম হয় থোকা, সেইটা হবে, দিয়ে দেখছি হয়েছে, সিঙ্গেল হয়েছে সাদা, মানে আনএক্সপেক্টেড ছিল, কিন্তু কালারটা দারুণ। সকালবেলা সাদা হয়, আবার আস্তে আস্তে কিন্তু রানি কালারে হয়ে যায়, ঠিক যেমন থোকাটা হয় না রং চেঞ্জ করে, ঠিক তেমনি এটাও রং চেঞ্জ করে। তো ভালোই হয়েছে, উপরি পাওনা হিসাবে এরকম একটা ফুল পেয়ে গেছি। তবে আমাদের বাগানে এই থোকোটাই নেই, থোকোটা চেয়েছিলাম খুবভাবে, থোকোটাও নিয়ে নেবো কদিন পর। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু এখনকার নয়, এই ভিডিওটা আমি একটা ট্রান্সফরমেশন ভিডিও করেছিলাম। এই ভিডিওটা হচ্ছে 6 থেকে 7 মাস আগেকার, তখন আমাদের বাগানটা দেখছেন ভরা কিন্তু নয়। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা বুঝতেই পারছেন এই বাগানটা আমাদের নয় মনে হচ্ছে, একদমই কম কম গাছপালা ছিল, তখন যা শুরু হয়েছে। এখানে মা নিচে তখন গাছটা মানে মাটি টাটি খুঁড়ছিল, তখন কম গাছ ছিল, তো আমি আর মাই পুরো মাটি খুঁড়ে নিতে পারতাম। আস্তে আস্তে এত বেশি গাছপালা হয়ে গেছে, তখন আর আমরা পারি না, চেষ্টা করি করার কিন্তু পেরে উঠি না। তো এখানে ছোট ছোট গাছগুলো একদম, পেঁপে গাছটা কয়টুকুনি ছিল, আম গাছটাও একদম ছোট ছিল, সবে বসিয়েছি, আর সবথেকে হচ্ছে বেগুন গাছগুলো তখন সবে বসিয়েছিলাম। আর এইবার আপনারা দেখতে পারবেন আমাদের এখনকার কারেন্ট বাগান, দেখুন কতটা মানে ডিফারেন্স লাগছে না আগের থেকে, অনেক অনেকটা বেশি ডিফারেন্স, কতটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সবুজ গাছপালাতে ভরে গেছে, আমাদের অনেক ফুল ফল দিচ্ছে। এদের ভালোবেসে গাছ করেছি, লাস্ট কত মাস ধরে আমরা এদের পেছনে অনেক খেটেছি, অনেক মানে ভালোবাসা দিয়েছি। এরা যা খাবার খেতে পছন্দ করে সেই সব অর্গ্যানিক খাবারই দিয়েছি, কোনো রাসায়নিক সার প্রয়োগ করে না। আমাদের কিচেন ওয়েস্টের একটা স্পেশাল ব্লেন্ডের মিক্সচার আছে, ওইটা দিয়েছি। তারপর যেগুলো আমাদের মানে নিত্য নতুন জিনিসগুলো ইউজ হয়, চায়ের সিটে, ডিমের খোসা, এগুলো সব শুকিয়ে গুঁড়ো করে এগুলোও কিন্তু আমরা গাছে দিয়েছিলাম। তো সেটারই ফল এতদিন পর এত বড় বড় গাছগুলো হয়ে গেছে। আর এখানে এটা কি ফুল বুঝতে পারছেন, এটা হচ্ছে কাঠচাপা বা কাঠগোলাপ, এটা একটা নতুন কালারের ফুল ফুটেছে। বলছিলাম না যে আনএক্সপেক্টেড আমি দেখলাম হঠাৎ করে যে শীতকালে কাঠচাপাতে কুড়ি এসছে, যেটা কোনো দিন আমরা দেখি না, আমি দেখিনি, মানে লাস্ট 2 বছর ধরে কাঠচাপা আমি পুঁতে রেখেছি, কিন্তু শুধু ওই গরমকালেই ফুল হয়, শীতকালে পুরো ঝরে যায়। এবার দেখছি শীতকালে কুড়ি এসছে আর পাতাতে পুরো ভরে গেছে, মনে হচ্ছে গরমকালে এর কোনো কিছু হয়নি, মনে হচ্ছে শীতকালে আবার নতুন করে প্রাণ পেয়েছে। এই গাছটার নাম আপনারা কেউ বলতে পারবেন? এই গাছটা হচ্ছে কেউ, বা এটাকে অনেকে সুগার প্ল্যান্টও কিন্তু বলে। এটা হচ্ছে ভূত চতুর্দশীর না মেন শাক, এটা কিন্তু একদম মেন। ভূত চতুর্দশীতে 14 শাকের মধ্যে এটা একদম 1 নম্বরে পড়ে। অবশ্যই আপনারা এই শাকটা ভূত চতুর্দশী বলে নয়, এমনি আপনারা কিন্তু খাবেন, প্রচুর পরিমাণে বেনিফিট আছে। তো গুগলে সার্চ করবেন কেউ শাক, সঙ্গে সঙ্গে দেখবেন ভূত চতুর্দশী আসবে। এটা ভূত চতুর্দশীর একবারে মানে মেন, এই শাকটা না হলে 14 শাক একদমই কমপ্লিট হয় না। এটাকে অনেকে আবার ইনসুলিন প্ল্যান্টও বলে, সুগার প্ল্যান্ট হিসেবেও কাজ করে, মানে ব্লাড সুগার কন্ট্রোল করে এই শাকটা খেলে। তো বাড়িতে থাকলে অবশ্যই একটা করে পাতা খাবেন। এটা কিন্তু যেমন শাক রান্না করে তেমনি শাকের মধ্যে দিয়ে দিতে পারেন। অন্য যে কোনো শাক করলেন, পালং শাক করলেন, মূলোর শাক করলেন, বা কোনো নোটের শাক ভাজলেন, তার মধ্যে এই শাকটাও কিন্তু দিয়ে দেবেন। এটা কোনো তেমন কিন্তু টেস্ট নেই, এটা আপনার শাকের মধ্যে মিশিয়ে যে শাকটা করছেন সেটার নর্মাল টেস্টের মধ্যে কিন্তু মিক্স হয়ে যাবে। এটার কিন্তু খুব সুন্দর ফুলও হয়। আমাদের এখানে হলুদ ফুলটা হচ্ছে, আর এক রকমের ফুল হয় কিন্তু সাদা ফুল, অনেকটা কি বলবো এলাচ ফুলের মতো দেখতে, তাই না? গাছটাও অনেকটা এলাচ গাছের মতনই দেখতে কিন্তু। তো এখন আমি যেহেতু একা আছি, রান্না বাগান সব কিছুই আমাকে একাই দেখতে হচ্ছে। লাস্ট 8 দিন হয়ে গেল একা আছি, মাঝে উখড়াতে মায়ের কাছে গিয়েছিলাম, তো মারাও আসবে। আর আমি ভাবছিলাম যে রাত্রে কি খাওয়া যায়, সন্ধ্যাবেলা একটু চিড়ে খেয়েছিলাম, তারপরে একটু কাজ ছিল, কাজ করে একটু ভিডিও রিলেটেড কাজ করলাম। তো আমার কখন মনে হয় ভিডিও এডিটিং বা ভিডিও রিলেটেড কাজ করব নিজের কাজের থেকে, আমার এইসব কাজ এখন বেশি ভালো লাগে। মানুষের যে কাজটা মন থেকে ভালো লাগে সে কাজটা একটু বেশি করা দরকার, কিন্তু আমরা এখনও ইউটিউবে তেমনভাবে দাঁড়াতে পারিনি যে এই কাজটাকে পুরোপুরি প্রায়োরিটি দেবো। আশা করছি মানে কদিন পর আস্তে আস্তে আমরা এই ইউটিউবে ভালো করে দাঁড়াবো, যাতে পুরোপুরি এই ইউটিউবটাকেই আমরা টাইম দিতে পারবো, আর ইউটিউবও আমাদের কিছু তার বদলে ফিরিয়ে দেবে।
তো কী খাবো করতে করতে দেখলাম ফ্রিজে অনেক সুজি পড়ে আছে। তখন ভাবলাম আমার তো খুব ভালো লাগে সুজি, সুজি আর লুচি করলে কেমন হয়। আর আমি তো খুব ইজিলি লুচিও করতে পারি, লুচি রুটি পরোটা যে কোনো, খুবই ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। ভাতের থেকে তাড়াতাড়ি আমার লুচি পরোটা এগুলো করতে টাইম বেশি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখলাম আজকে রাত্রে সুজি আর লুচি খেয়ে নিই। তো সুজি লুচি করতে করতে আমি কিন্তু একটা লাইভও করেছিলাম সেদিনকে, ফার্স্ট লাইভ ছিল। মা বলছিল যে ইউটিউবে নাকি লাইভগুলো খুব পপুলার হচ্ছে, রান্নার লাইভ নাকি খুব পপুলার হয়। এবার অনেকে বড় ভিডিও শর্টস এগুলো দেয়, অনেক সময় বন্ধ করে দিয়ে লাইভের পেছনে ছোটে। আর সেটা দেখছিলাম অনেক অনেক চ্যানেলে একটা লাইভ করেছে, প্রতিটা লাইভ থেকে মোটামুটি 1 লাখ 2 লাখ এরকম ভিউজ চলে এসছে। জন্যই তো আপনাদের বলি, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি বা যাদের 4,000 ঘন্টা পূরণ হয়নি, তারা কিন্তু লাইভ একটা অবশ্যই করবেন। লাইভ যদি একবার হিট করে যায় তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু দেবে, ওয়াচ টাইম থেকে শুরু করে সাবস্ক্রাইবার থেকে শুরু করে জেনুইন সাবস্ক্রাইবার দেবে, যেগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, অ্যাক্টিভ থাকবে, আপনার ভিডিও পুরো দেখবে, আপনার ভিডিওতে পুরো কমেন্ট করবে। তো অবশ্যই লাইভ করবেন, কিন্তু লাইভ করা প্রচণ্ড ভালো। আর ইউটিউব কিন্তু এতে বুঝতে পারবে যে আপনি কোনো রোবট বা এআই নয়, নর্মাল মানুষ। আপনি নর্মাল মানুষ থেকে ইউটিউব চ্যানেল খুলেছেন, সেটা থেকে লাইভ করছেন। তো লাইভ করা কিন্তু খুব দরকার। আমরাও ভাবছি রান্নার লাইভ করব। তো সেদিনকে আমার ফার্স্ট হাতে খড়ি হলো রান্নার একটা লাইভ করাতে। তো মোটামুটি ভালোই দর্শক পেয়েছিলাম, কমেন্ট তেমন পাইনি। আমাদের একটাই ব্যাড লাক যে আমরা ভিডিওতে তেমন পরিমাণে কমেন্ট পাচ্ছি না। আমাদের ভিডিওটা আমরা জানি যে ভালো হচ্ছে ভিডিও, অবশ্যই কোয়ালিটি আছে ভিডিওর, তেমন কোনো মানে এড়াগেড়া ভিডিও নয়। আমরা মোটামুটি কন্টেন্টও ভালো রেখেছি, কিন্তু আমাদের যে পরিমাণে লাইকস আর কমেন্ট পাওয়া উচিত সেটা আমরা পাচ্ছি না। ভগবান দেখছি, আমরা প্রচুর খাটছি, আমাদের কন্টেন্টও ভালো, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সেই মতো লাইক কমেন্ট একদমই পাচ্ছি না। একদিন পাবো, আর একদিন এমনই পাবো হয়তো আপনাদের কমেন্টের হয়তো অ্যান্সারও দিতে পারবো না, মানে সেটা আমাদের কাছে স্বপ্ন। আজকে অনেকক্ষণই বকবক করে নিলাম, এতটা বকবক আমি করি না। মাঝে মধ্যে গান দিয়ে দিই বা কোনো কিছু মানে সিনগুলো একটু তাড়াতাড়ি করে দিই, ডিউরেশনটা কমিয়ে দিই, কিন্তু দেখলাম না, এখন মনিটাইজেশনের পরও কিন্তু ইউটিউব এটা চেক করছে যে কতটা ডিউরেশনে আপনি ভিডিও দিচ্ছেন। যতটা বেশি ডিউরেশনের দেবেন তত কিন্তু বেশি আপনার ভিডিওতে অ্যাড দেবে, আর ক্লিক থ্রু রেটটাও কিন্তু তত বেশি হবে, কারণ মনিটাইজেশনের পর ক্লিক থ্রু রেটটা আপনার ভিডিওর জন্য প্রচুর বড় একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। ক্লিক থ্রু রেট যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার আর্নিংটা খুব বেশি হবে, আর ক্লিক থ্রু রেট যদি কম হয় তাহলে আর্নিং কিন্তু একদম কমে যাবে। ক্লিক থ্রু রেট বেশি করার জন্য আপনি কিন্তু একটু বড় বড় ভিডিও দিতে হবে, 15 মিনিটের ওপর। তো ঠিক আছে, অনেক বকবক করলাম। আশা করছি ভিডিওটায় কিছু আপনাদের ভালো লেগে থাকলো। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সাজেশান দেবেন, আপনারা কী চাইছেন দেখতে চাইছেন ডেইলি ব্লগে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তাহলে আজ আসি, টাটা, গুড নাইট।